নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি গতকালের মানে শুক্রবার দিনকার এই এফআইআই এবং ডিআইআই এদের ডেটার কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডিআইআই এরা তো এই 12,292 কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানে তারই উল্টো দিকে এই যে এফআইআই রয়েছে এরা এই 7,536 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং এইখানে যে ফিগারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিরাট বড় রয়েছে। এই এফআইআই এদের যে বাইং ভ্যালু এটা রয়েছে এই 36,699 কোটি এবং এই যে সেল ভ্যালু এটা দেখতে পাচ্ছেন 44,236 কোটি। আর এই যে বিশাল মেগামার্ট বলে একটা কোম্পানি রয়েছে সেখানে তো একটা প্রায় 7,000 কোটি টাকার মতো ব্লক ডিল হয়েছে, কিন্তু যদি সেটাও বাদ দিয়ে দেখেন মানে অ্যাডজাস্ট করে দেখেন তাহলেও এই যে এফআইআই দের বাইং সেলিং ফিগার এটা কিন্তু অনেকটাই বেশি এবং তারই সঙ্গে সঙ্গে 7,536 কোটি টাকার শেয়ার একদিনে বিক্রি করেছে। এবং যদি এই মাসের ডেটা দেখি এই যে সেলিংটা 7,536 কোটি টাকা এটা কিন্তু এই মাসের হাইয়েস্ট সেলিং। এর আগে দেখতে পাচ্ছেন এই যে টপ সেলিং এটা কত ছিল এই 7,395 কোটি টাকার, এর থেকেও এই যে সেলিং এটা অনেকটাই বেশি এবং তার সঙ্গে সঙ্গে এই মাসে এই যে ফিগার সেটা কিন্তু নেট সেলিং এর দিকেই চলে গেল, মানে যত পরিমাণে শেয়ার কিনেছে তার থেকে কিন্তু বিক্রি করা শেয়ারের পরিমাণ অনেকটা বেশি হয়ে গেল। আর এই ফিউচার অ্যান্ড অপশন মার্কেট এখানে কেমন কি বাইং সেলিং দেখা গেছে, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডেক্স ফিউচার্স এখানে 3,500 কোটি টাকার মতো শেয়ার বিক্রি করেছে এফআইআই এবং এই যে স্টক ফিউচার্স এখানেও এই 2,526 কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল। আর এই এফআইআই এর একটা আন্দাজ করেই চলছিল যে এই সপ্তাহে বড় কোনো খারাপ খবর আসতে পারে, যেমন ডোনাল্ড ট্রাম্প যে ইরানকে এই নিউক্লিয়ার নিয়ে ডিল করার ব্যাপারে 10 দিনের একটা আলটিমেটাম দিয়েছিলেন সেটা কিন্তু এই সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে। তো তার আগে এই এফআইআই এদের তরফ থেকে হেভি সেলিং কিন্তু দেখা গেল। এবং যদি আমেরিকান মার্কেটের কথা বলি, যেমনটা দেখতে পাচ্ছেন গতকালে এই ডাউ জোন্স প্রায় 1% পরে বন্ধ হয়েছে, একটা ভালো সেলিং দেখা গেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে আইটি ইন্ডেক্স রয়েছে নাসডাক এটাও প্রায় 1%-এর উপরে পড়া, মানে আমেরিকান মার্কেটও খারাপ পারফর্ম করেছে। এই আমেরিকান মার্কেটেও এই ওয়ার রিলেটেড কিছু আন্দাজ করা যাচ্ছিল এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ইউবিএস এরা কি করেছে এই ইউএস এর যে টেক কোম্পানি তাকে নিউট্রাল রেটিং দিয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই ইউএস মার্কেট এটাকে সেভাবে প্রেফার না করলেও এই চায়না এবং ইউরোপের যে মার্কেট সেটাকে প্রেফার করছে। তো এরও কিছু এফেক্ট এটা কিন্তু আমেরিকান মার্কেটে দেখা গেছে। আর যদি এই এনভিডিয়া কর্প এই শেয়ারটার কথা বলি, এর আগের দিনও নাম্বারের কারণে এরকম টপ থেকে পড়ে গিয়েছিল, প্রায় 4-5% পড়েছিল এবং গতকালও দেখতে পাচ্ছেন এই যে এনভিডিয়া কর্প এটাই 4%-এর কাছাকাছি পড়া। তো দুদিনে প্রায় 8-10%-এর কাছাকাছি এই যে এনভিডিয়া কর্প এই কোম্পানিটা কিন্তু ডাউন হয়ে গেছে। এবং তারই উল্টো দিকে একটা কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে ব্লক আইএনসি এই 16.75% বেড়েছে। আর এই মার্কেটের আগেই এই আমেরিকান মার্কেটে কি হয় এই যে প্রি মার্কেট প্রাইস সেটা দেখা যায়, তো সেখানে প্রায় 20% বাড়া ছিল এবং কি কারণে ব্লক আইএনসি এটা বেড়েছে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই জ্যাক ডরসি তিনি এই ব্লক এই কোম্পানিটার কো ফাউন্ডার। তিনি কি করেছেন এই কোম্পানিতে 10,000 জন ব্যক্তি কাজ করতেন, তো তাদের মধ্যে 4,000 জনকে তিনি কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। মানে তিনি বলছেন এই 4,000 জনের যে কাজ সেটাই এআই এসে করে ফেলতে পারছে। যেই কাজটা করতে আগে 10,000 জন লাগছিল সেই কাজটা এখন 6,000 জনই করে ফেলছে। তো এআই রিলেটেড ভয়ও কিন্তু আমেরিকান মার্কেটে দেখা যাচ্ছে। আর আমাদের ইন্ডিয়ান এরিয়ার গুলো কেমন পারফর্ম করেছে, বেশিরভাগই লাল নিশানে বন্ধ হয়েছে। এই ইনফোসিসের এরিয়া দেখতে পাচ্ছেন 1.77% ডাউন, তারপরে উইপ্রোর এরিয়ার 1.33% পড়ে গেছে। এইচডিএফসি ব্যাংকের এরিয়া 0.47% ডাউন হয়েছে। আইসিআইসিআই ব্যাংকের এরিয়া 0.77% ডাউন। ডক্টর রেড্ডি ল্যাব এটা 1.37% পড়েছে এবং এখানে যাত্রা অনলাইন এটাই 6.35% ডাউন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এমন কোনো এরিয়া নেই যেগুলোই সবুজে বন্ধ হয়েছে। আর এরপরের কোম্পানি অ্যানথ্রোপিক, তো এই অ্যানথ্রোপিক এই কোম্পানি নিয়েও কিছু খবর সামনে আসছে। তো ডোনাল্ড ট্রাম্প দেখতে পাচ্ছেন তিনি কি বলেছিলেন, তিনি একটা হুমকি দিয়েছিলেন যে তিনি এই কোম্পানিটার সঙ্গে কোনো রকম ব্যবসা করবেন না। কি কারণে বলেছিলেন, কারণ এই আমেরিকার যে পেন্টাগন রয়েছে তারাই অ্যানথ্রোপিক এদের একটা ডেডলাইন দিয়ে দিয়েছিল কিসের ব্যাপারে, তো এই আমেরিকার যে মিলিটারি ফোর্স তারা এটা চাইছে যে অ্যানথ্রোপিক এই কোম্পানি যে এআই সেটা সম্পূর্ণভাবে তাদের যে মিলিটারি তার জন্য তারা ব্যবহার করতে চাইবে। মানে ফুল যে পোটেনশিয়াল রয়েছে মানে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস দিতে হবে। যদি আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস না দিত তাহলে কি হবে দেখতে পাচ্ছেন ওয়ার ফেস কনসিকুয়েন্সেস, মানে হয়তো এই আমেরিকা এই কোম্পানির সঙ্গে ব্যবসা করা বন্ধ করে দিত। এরপরে দেখতে পাচ্ছেন এই যে ওপেন এআই এরা কি করেছে এই অ্যানথ্রোপিক এদের তো ব্যান করে দিয়েছে এবং সেই জায়গায় যে একটা কম্পিটিটর রয়েছে এই যে ওপেন এআই তারাই পেন্টাগনের সঙ্গে চুক্তি করে নিয়েছে। মানে বুঝতে পারছেন এই সামরিক ক্ষেত্রেও এই যে এআই এটা কিন্তু বিরাট ভাবে ব্যবহার করা হচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে অ্যানথ্রোপিক এই কোম্পানিটাকে কিন্তু আপাতত ব্যান করে দেওয়া হয়েছে। এরপর আমাদের গিফট নিফটি এখান থেকে কেমন কি সংকেত আসছে, এই গিফট নিফটি যখন সন্ধ্যের দিকে চলছিল তখন পজিটিভে ছিল এবং তারপরে
পরে দেখতে পাচ্ছেন 184 পয়েন্ট পড়ে বন্ধ হয়ে গেছে। বিশেষ করে এই আমেরিকান মার্কেট এইখানে এত বড় পতন দেখা গেছে এবং তার সব প্রভাব এই গিভ নিফটিতে দেখা গেছে। প্রায় দেখতে পাচ্ছেন 184 পয়েন্ট পড়ে বন্ধ হয়েছে। যদি গিভ নিফটির চার্ট দেখেন দেখতে পাচ্ছেন কিভাবে এই টপ লেভেল থেকে এই নিচের দিকে নেমে এসেছে। অর্ধেকেরও বেশি সময় এই যে গিভ নিফটি এটা কিন্তু সবুজে ট্রেড করছিল। এরপরে যদি কথা বলি আমাদের ইন্ডিয়ার যে জিডিপির ডেটা সেটা সামনে এসেছে। কেমন এলো আমাদের ইন্ডিয়ার এই জিডিপির ডেটা? এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার যে জিডিপির ডেটা এটা এসেছে 7.8%। এর আগে কত ছিল 8.2%, মানে আগের থেকে অনেকটাই কমেছে। আরো যদি একটু ইতিহাস দেখি, এর আগে দেখতে পাচ্ছেন যখন ওই কোয়ার্টার 1 এর জিডিপির ডেটা বেরিয়েছিল এটা ছিল 7.8%। তারপরে কোয়ার্টার 2 এখানে বেড়ে গিয়েছিল 8.2% হয়েছিল। কিন্তু এত ভালো জিডিপির ডেটা আসার পরেও এই যে মার্কেট সেটা কিন্তু ভালো রিয়াকশন দেখায়নি। কিন্তু এবারে এই যে কোয়ার্টার 3 জিডিপির ডেটা এসেছে 7.8%, এটা কিন্তু যথেষ্ট ভালো ডেটা। কি কারণে বলছি? কারণটা দেখতে পাচ্ছেন আমাদের এবারে যে জিডিপির ডেটা এসেছে সেটা কি হিসাবে এসেছে, নিউ সিরিজ ধরে এসেছে। মানে এর আগে পুরনো বেস ইয়ার ধরে ক্যালকুলেট করা হতো, তার সঙ্গে সঙ্গে অনেক কম ডেটা দিয়ে ক্যালকুলেট করা হতো এবং বর্তমানে এই 2022-23-এর যে বেস ইয়ার সেটা ধরে ক্যালকুলেট করা হচ্ছে এবং অনেক ডেটা এই জিডিপিতে যুক্ত করা হয়েছে। মানে এখন আরো অ্যাকিউরেট এই জিডিপির ডেটা আমরা পাচ্ছি এবং তারই সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর যে এস্টিমেট এটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। আগেই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর ফুল এস্টিমেট কত ছিল? আগে এইটা এস্টিমেট ছিল দেখতে পাচ্ছেন 7.1%। তো এই এস্টিমেট বলতে কি বোঝাচ্ছে, আমাদের তো এখনো পর্যন্ত এই যে কোয়ার্টার 3 ডেটা সেটা পর্যন্ত এসেছে। তো এই কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 এই সব ডেটাগুলো এলে যে অ্যাভারেজ বেরোবে সেটারই যে এস্টিমেট সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িয়ে করা হয়েছে 7.6%। আর এর আগে আমরা পুরনো বেস ইয়ার ধরে ক্যালকুলেট করছিলাম, তার জন্য অ্যাকিউরেট ডেটা আসছিল না। তো এই আইএমএফ কি করেছিল, আমাদের ইন্ডিয়ার জিডিপির ডেটাকে সি গ্রেড দিয়ে দিয়েছিল, মানে এটা খুবই খারাপ গ্রেড। আর এই নিউ জিডিপি সিরিজ এটা ধরে ক্যালকুলেট করলে কি হবে, এই যে আইএমএফ তারা আমাদের এই যে রেটিং সেটা আপগ্রেড করতে পারে। আর দেখতেই পাচ্ছেন আমাদের যে ইকোনমি গ্রোথ সেটা ফাস্টার দ্যান এক্সপেক্টেড এসেছে, মানে যতটা অনুমান করা হয়েছিল তার থেকে ভালো এসেছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে অনুমান এটা কত ছিল 7.2%, মানে ফোরকাস্ট করা হয়েছিল, তো তার থেকে এই যে অ্যাকচুয়াল এটা বেশি এসেছে। আর যদি এই খবরের পরে মার্কেটে সেরকম কোনো খারাপ খবর না আসতো তাহলে সোমবার দিন আমাদের মার্কেটে একটা ধামাকা হতে পারতো। কিন্তু সেই যে সম্ভাবনা সেটা একদমই শূন্য হয়ে গেছে বলতে পারেন। কি কারণে? কারণ এই আমেরিকা এবং তার সঙ্গে সঙ্গে এই ইরানের মধ্যে যে যুদ্ধ, যেটা এতদিন ধরে শুনে আসছিলাম যে হবে হবে, তো সেই যে যুদ্ধ সেটা কিন্তু আজকের দিনে অফিসিয়ালি শুরু হয়ে গেছে। আর এই ইরানের সঙ্গে শুধু আমেরিকা নয়, ইরানের উল্টো দিকে কারা কারা রয়েছে, এই আমেরিকা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইসরায়েলও রয়েছে। যেমনটা এর আগে বারবারই রিপোর্ট আসছিল যে আমেরিকা তারাই ইরানের উপর অ্যাটাক করতে পারে। প্রায় 90% চান্স কিন্তু ছিল যে একটা অ্যাটাক হবেই। এবং তারই সঙ্গে সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্প তিনি ফেব্রুয়ারির 19 তারিখে একটা 10 দিনের ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে এর মধ্যে হয় নিউক্লিয়ার ডিল করো, না হলে একটা বড় অ্যাটাক আমেরিকার দিক থেকে হবে। এবং আমরা গতকালই খবর পেয়ে গিয়েছিলাম এই ইউএস এবং ইরানের মধ্যে যে নিউক্লিয়ার নিয়ে কথাবার্তা চলছিল সেটা কোনো রকম ডিল ছাড়াই শেষ হয়ে গেছে, মানে নিউক্লিয়ার ডিলের কোনো সম্ভাবনাই আর ছিল না। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি এটাও বলে দিয়েছিলেন যে ইরানের সঙ্গে নিউক্লিয়ার নিয়ে যে কথাবার্তা হয়েছে তাতে তিনি খুশি নন। তো এখান থেকে বোঝা যাচ্ছিল একটা যুদ্ধ এই সপ্তাহে লেগে যেতে পারে এবং সেরকমটাই আজকে হয়েছে। দেখতে পাচ্ছেন ইউএস এবং ইসরায়েল এরা দুজনে মিলে এই ইরানের উপর অ্যাটাক করে দিয়েছে। আর এটা আনঅফিসিয়াল নয়, দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এটা অ্যানাউন্স করে দিয়েছেন। কি অ্যানাউন্স করেছেন? মেজর কমব্যাট অপারেশন, মানে বড় ধরনের একটা অপারেশন কিন্তু এই ইরানের উপর করা হয়েছে, যেটা বর্তমানেও চলছে। দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি তার অফিসিয়াল যে ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে পোস্ট করে দিয়েছেন। তো এইখানে গিয়ে আপনি এই যে ভিডিও এগুলো দেখতেও পারেন, তিনি সরাসরি ভাবে এই যে যুদ্ধ সেই ব্যাপারেই কথাবার্তা বলেছেন। এইখানে দেখতে পাচ্ছেন ইউএস ইসরায়েল স্ট্রাইকস অন ইরান এবং তারই সঙ্গে সঙ্গে এই যে তেহরান মানে এই ইরান তারা কিন্তু ইসরায়েল এদের উপর এই যে মিসাইল সেটা ছুড়ে দিয়েছে। এবং এই নেতানিয়াহু মানে ইসরায়েলের প্রেসিডেন্ট তিনি কি বলছেন যে ইরানিয়ান রেজিমি সেটাকে তিনি রিমুভ করে দেবেন, মানে ক্ষমতা থেকে এই খামেনিকে তিনি সরাবেন, এরকম কথা তিনি বলেছেন। আরো কিছু আপডেট এসেছে, চলুন দেখে নিই। যেমন দেখতে পাচ্ছেন এই ইরানের যে সুপ্রিম লিডার খামেনি তার যে অফিস সেখানে কিন্তু পরপর অ্যাটাক করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই জয়েন্ট অ্যাটাক হয়েছে ইসরায়েল এবং ইউএস এর তরফ থেকে। তবে ইরানের যে সুপ্রিম লিডার খামেনি তাকে গোপন আস্তানায় নিয়ে চলে যাওয়া হয়েছে। আর ইসরায়েল কি বলছে যে তারা এই অ্যাটাক করেছে, দেখতে পাচ্ছেন ইসরায়েল লঞ্চেস হোয়াট ইট কল্ড ইট প্রিভেন্টিভ অ্যাটাক। তো এই প্রিভেন্টিভ অ্যাটাকের মানেটা তো ইসরায়েল এটাই বলছে যে আত্মরক্ষার জন্য তারা আগেভাগে এই যে অ্যাটাক সেটা করেছে। এই আত্মরক্ষা মানে কি, এই ইরান যদি কোনোভাবে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে ফেলে তাহলে তারা সর্বপ্রথম সেটা ইসরায়েলের উপরেই প্রয়োগ করবে। তো সেটা যাতে না করতে পারে সেই জন্যই এই ইসরায়েল তারাই আমেরিকার সঙ্গে মিলে এই যে অ্যাটাক সেটা করেছে। আর এরকম খবরও সামনে আসছে, এর আগে আমেরিকা এই জুন মাসে যে নিউক্লিয়ার ফেসিলিটিতে অ্যাটাক করেছিল তার থেকেও এবারের এই যে অ্যাটাক সেটা কিন্তু আরো বড় এক্সটেন্সিভ হবে, মানে দীর্ঘমেয়াদী চলবে। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি এই হুমকিও দিয়েছেন। কাদের দিয়েছেন? এই ইরানের যে আর্মি রয়েছে তাদের কি বলছেন, লে ডাউন ইউর আর্মস অর উইল ওয়াইপ ইউ আউট, মানে তিনি
তিনি ইরানের যে সোলজার তাদের এই যে অস্ত্র সেটা ত্যাগ করার হুমকিও দিয়েছেন এবং তিনি ইরানের মানুষদেরও বলেছেন যে তাদের গভর্নমেন্টের দায়িত্ব তাদের হাতে যেন তুলে নেয়, মানে বর্তমানে যে গভর্নমেন্ট রয়েছে তাকে ফেলে দেওয়ার কথাই তিনি বলেছেন। আর আমাদের ইন্ডিয়াও এখানে দেখতে পাচ্ছেন তাদের এই এমবেসির মাধ্যমে এই তেহরান এখানে এই যে সেফটি অ্যাডভাইজারি সেটা জারি করেছে। তো এই তেহরান এটা কোথায়? এটা হচ্ছে ইরানের রাজধানী, মানে আমাদের ইন্ডিয়া সিটিজেন যারা এই ইরানে রয়েছেন তাদের সেফ জায়গায় থাকতে বলেছেন। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে সেল্টার রয়েছে সেখান থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। এই ইরানের বিভিন্ন যে স্টেট টিভি তারাও দেখতে পাচ্ছেন এই যে ইসরায়েলি অ্যাগ্রেশন সেটা কনফার্ম করেছে এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও কনফার্ম করেছে যে ইরানের তরফ থেকেও এই যে রেটালিয়েশন সেটা করা হয়েছে, মানে পাল্টা আঘাত করা হয়েছে। এই ইরান তারা এই ইসরায়েলের দিকে অনেক মিসাইল ছুঁড়েছে, আর এই ইসরায়েল তারাও তাদের যে সিভিলিয়ান রয়েছে তাদেরকেই শেল্টার নেওয়ার জন্য আদেশ দিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই খবরও সামনে আসছে এই আমির হাতামি, তো তিনি কোন পদে ছিলেন দেখতে পাচ্ছেন, ইনি ইরানের ডিফেন্স মিনিস্টার ছিলেন। তো এই অ্যাটাকে এনার মৃত্যু হয়েছে, যেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে, মানে ইরানের সেনাপ্রধানের মৃত্যু কিন্তু হয়ে গেছে। আর এই যে যুদ্ধ সেটা স্বল্পমেয়াদী নাও হতে পারে, যেমন দেখতে পাচ্ছেন আমেরিকা কি বলছে যে তারাই ইরানের ওপর সেভারাল ডে অফ অ্যাটাক করতে পারে, মানে কিছুদিন এই যে অ্যাটাক সেটা চলতে পারে। মানে কি বুঝতে পারছেন, এতদিন শুধুমাত্র এই যে যুদ্ধ হবে এরকমটাই শুনতে পাচ্ছিলাম, কিন্তু একটা ফুল ফেজ যে ওয়ার সেটা শুরু হয়ে গেছে। এবং এরই এফেক্ট আমরা আজকে এই মার্কেটে চলা একটা অ্যাসেট ক্লাসে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে বিটকয়েন। যেমনটা দেখতে পাচ্ছেন হঠাৎ করেই একটা শার্প ক্র্যাশ এই বিটকয়েনে আসে। এক সময় তো আজকে এই বিটকয়েন এই টপ থেকে প্রায় 4%, 4.5% পর্যন্ত পড়ে গিয়েছিল, এখনো দেখতে পাচ্ছেন এই 3.5% পড়া। তবে অন্যান্য যে কমোডিটি রয়েছে সেইগুলোর তো প্রাইস মুভমেন্ট আজকে দেখা যাবে না। যদি ক্রুড অয়েলের কথা বলি, যেমনটা দেখতে পাচ্ছেন ক্রুড অয়েল এখানেও আগের দিনে সংকেত পাওয়া যাচ্ছিল, এগুলো কিন্তু আজকের দিনে আপডেট হয়নি, এগুলো পুরোনো ডেটা। দেখতে পাচ্ছেন WTI ক্রুড প্রায় 3.25% বেড়ে গিয়েছিল এবং ব্রেন্ট ক্রুড এটাও 3.5% বেড়ে গিয়েছিল। আর আমাদের একটাই চিন্তার ব্যাপার, সেটা হচ্ছে কি, যদি ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধে কোনোভাবেই ক্রুড অয়েলের দাম বেড়ে যায় সেটা আমাদের জন্য চিন্তার ব্যাপার হবে। যেমনটা কিছু রিপোর্টও সামনে আসছে, দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে ক্রুড অয়েল যেটা আমরা আমদানি করি সেটা কত ডলারে চলছে, এই 72.68 ডলারে চলছে। তো এরকমটাই আশঙ্কা করা হচ্ছে যদি এই যুদ্ধ আরো দীর্ঘমেয়াদী হয়, তার সঙ্গে সঙ্গে এই যে হরমুজ মানে স্টেট অফ হরমুজ এখানে যদি কোনোভাবে ডিসরাপশন বা ব্যাঘাত দেখা যায়, তাহলে কিন্তু এই যে তেলের দাম সেটা $110 পার ব্যারেল চলে যেতে পারে। আর এরকমটা হলেই আমাদের ইকোনমির জন্য খুব খারাপ হবে। কারণটা কি? কারণ হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে এই যে ক্রুড অয়েল সেটা আমদানি করতে হয়, এবং এই দুনিয়ার প্রায় 20 থেকে 30% ক্রুড অয়েল এই যে স্টেট অফ হরমুজ এই রুটের মাধ্যমেই কিন্তু যায়। একটা যদি উদাহরণ হিসাবেও দেখাই, বর্তমানে $72 কাছাকাছি এই যে ক্রুড অয়েল সেটা চলছে, আর আমাদের ইন্ডিয়ান রুপি একটা রাউন্ড ফিগারে ধরে নিয়ে 90 চলছে। তাহলে একটা ক্রুড অয়েলের ব্যারেল আমদানি করতে আমাদের খরচা কত? তো 72 × 90, যেমন দেখতে পাচ্ছেন 6,480 টাকা খরচা। সেখানে ধরুন এই যে ক্রুড অয়েলের প্রাইস 110-এ চলে গেল, তাহলে কি হবে? তো এখানে দেখতে পাচ্ছেন 110 × 90 কত হচ্ছে? এই 9,900 টাকাতে চলে যাবে। কারণ আমরা তো প্রথমে এই যে টাকা সেটাকে ডলারে কনভার্ট করবো, তারপরে সেই ডলারে আমরা ক্রুড অয়েল আমদানি করব। এখানে অনেকটাই বেড়ে যাচ্ছে, মানে একটা ব্যারেলে প্রায় দেখতে পাচ্ছেন 3,420 টাকার মতো আমাদের কিন্তু বেশি পেমেন্ট করতে হবে। আর যেভাবে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে কিন্তু এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা স্বল্প মেয়াদে 75-76-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সোমবার দিন মার্কেট খুললে আমরা কিন্তু এই যে ক্রুড অয়েল এটা যে মুভমেন্ট সেটা দেখে আগে ভাগে বুঝতে পারবো যে আমাদের মার্কেটে কিরকম কি ইম্প্যাক্ট পড়তে চলেছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।